সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠানে অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। পালা খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে লেখা পড়া। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমাদের এই অনুষ্ঠানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। গতকাল আমরা দেখেছি একটা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক ঘটনা, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যের সামনে চাঁদ এসে যাওয়ায়, চাঁদ সূর্যকে আড়াল করে দেওয়ায় সূর্যগ্রহণ ঘটেছে। তো তোমাদের আমাদের পরিবেশ যে বইটা আছে পঞ্চম শ্রেণীর, সেখানে তোমরা দেখেছ এই বিষয়টা তোমাদের সুন্দর করে লেখা আছে। সেটা আমরা ভালো করে বুঝে নিয়েছি। এই যে তোমাদের আগের দিন আমরা বলেছিলাম, গতকাল আমরা বলেছিলাম যে সূর্যগ্রহণ কেন হয়, সেই বিষয়টা তোমরা দেখেছিলে। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব। তার আগে চলো আমরা চলে যাই একটি গানে। তোমরা প্রথম শ্রেণীর যে বই আছে আমার বই, প্রথম শ্রেণীর আমার বইয়ের যে দ্বিতীয় অংশ আছে তোমাদের, এই কবিতাটা আমরা গান আকারে একবার বলেছিলাম। তাহলে চলো আজ আমরা আরেকবার এটা গানটা দিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। এই গানটার পরে আমরা একটা ছোট্ট ইংরেজি গানও করব, এবং আজ আমরা আলোচনা করব কি করে ইংরেজিটা আমরা ভালো করে পড়তে পারি, ভালো করে ভেঙে ভেঙে পড়তে পারি, শব্দগুলোকে বুঝে বুঝে ভেঙে পড়তে পারি। তাহলে চলো আমরা একবার এই গানটা করে নিই, তারপরে যাব ইংরেজি একটা গানে। ঠিক আছে? তাহলে এই গানটা আমি যে করব, আমার সঙ্গে শুনে শুনে তোমরা এক লাইন করে করবে। ঠিক আছে? তাহলে আরেকবার চলো শুরু করা যাক। আমি দেখি কত রং আকাশের গায়ে, বলো। মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়, দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা, কেটে যায় বেলা, কেটে যায় বেলা। সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, বলো। নানা রং ঝিলমিল, খুশি হয় মন, খুশি হয় মন, খুশি হয় মন।
সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকমিক, তারা যায় দেখা, তারা যায় দেখা, তারা যায় দেখা, তারা যায় দেখা। তাহলে দেখো তোমাদের এত সুন্দর যে কবিতাটা আছে 130 পাতায়, আমাদের যে বইটা তোমাদের আছে আমার বই, এই গানটা আমরা শুনলাম। তোমরা করবে কি সুন্দর করে, তোমাদের কাজ হচ্ছে এই গানটা সুন্দর করে লিখবে, ঠিক আছে? তোমার চারদিকে যা দেখতে পাচ্ছ, আর অন্য ক্লাসের ছেলে মেয়েদের বলছি, তোমরা তোমাদের আমাদের পরিবেশ, তুমি তোমার চারদিকে যা দেখতে পাচ্ছ সেগুলো একটু লেখার চেষ্টা করবে। এই কবিতাটা যেমন বলেছে তুমি কি দেখতে পাও, সেরকম ভাবে তোমরা 1-এর ছেলেমেয়েরা তো এই কবিতাটা লিখবে, 2-এর ছেলেমেয়েরা এই কবিতাটা না দেখে লিখবে, কিন্তু বাকিরা একটু তোমার পরিবেশকে নিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে চলো এরপর আমরা চলে যাই একটা দারুণ ছড়ায়। এই ছড়াটা আমরা আজকে একবার শুনে নেব, এর পরের দিন আমরা এই ছড়াটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, দেখো ঠিক তার পরের পাতায় 132 পাতায় তোমাদের এই ছড়াটা আছে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে সিগন্যাল, এগুলো হচ্ছে সিগন্যাল, ঠিক আছে? যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি তখন এই সিগন্যালগুলো দেখা যায়। এই সিগন্যালগুলো যখন লাল থাকে তখন আমরা বলবো কি, যে থেমে যাও, তুমি যেও না। লালটার মানে হচ্ছে এইটা। যখন হলুদ থাকে, অ্যাম্বারও বলে, হ্যাঁ, হলদেটের যে রং, সেটা যখন থাকে তার মানে হচ্ছে তুমি সতর্ক হও, এক্ষুনি লাল সিগন্যাল পড়তে চলেছে। আর সবুজ মানে তুমি নিরাপদ, তুমি যাও। তাহলে এই সিগন্যালগুলো, হ্যাঁ, এই সিগন্যালগুলোকে আমরা একটা একটা লাইটকে গল্পের মতো এখানে দেখো বলা আছে, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি বলছো, তারা কি উত্তর দিচ্ছে। তাহলে আমরা এক লাইন করে প্রথমে আগে গানটা পড়ে নিই, পড়ে নিয়ে তোমাদের আমি এই গানটার একটা বাংলা অনুবাদ সহ তোমাদের গানটা গাইছি, তোমরা আগে শুনে নাও, তারপরে আমরা এক লাইন গাইবো, তোমরা এক লাইন গাইবে, ঠিক আছে? Red light, what do you say? Red light, what do you say? বলো, red light, what do you say? বলো, la 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 la. বলো, red light, what do you say? Red light, what do you say? লা লা লো কি বলছো তুমি, লা লা লো কি বলছো তুমি? I say stop right away, I say stop right away. আমি বলি থামো এক্ষুনি, আমি বলি থামো এক্ষুনি। Amber light, what do you say? Amber light, what do you say? বলো, amber light, what do you say? হলুদ আলো কি বলছো তুমি? I say wait right away. আমি বলি রোশো মানে একটু অপেক্ষা করো, ঠিক আছে? I say wait right away. আমি বলি রোশো এক্ষুনি। Green light, what do you say? সবুজ আলো কি বলছো তুমি? সবুজ আলো কি বলছো তুমি? Green light, what do you say? সবুজ আলো কি বলছো তুমি? I say go right away, I say go right away. আমি বলে যাও এক্ষুনি, আমি বলে যাও এক্ষুনি। I say go right away. ঠিক আছে,
তাহলে দেখো তোমাদের যে গানটা, এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আর তোমরা চটপট 1 এর ছেলেমেয়েরা, শুধু তাই নয় 2, 3, 4 সবাই এই গানটা একটু মনে করে না দেখে লেখার চেষ্টা করবে। আমি কেন বারবার তোমাদের এই না দেখে লেখার কথা বলছি বলো তো? কারণ তুমি যত বেশি লেখা অভ্যাস করবে না, তুমি যত বেশি কোনো জিনিসটা ভেবে ভেবে লেখার চেষ্টা করবে, তত দেখবে তোমার লেখার ক্ষমতা ভালো হবে, তুমি যে কোনো মনের ভাবকে প্রকাশ করতে পারবে। আমরা আবার বলছি যে আমাদের এই যে প্রাথমিক স্কুলে আমরা পড়াশোনা করছি, বা আমরা যারা পড়াশোনা করছি, তোমরা এখন তোমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে অঙ্কের প্রাথমিক নিয়মগুলোকে তোমরা ভালো করে বুঝবে, যোগ বিয়োগ গুণ ভাগগুলো ভালো করে বুঝবে, সেগুলো দিয়ে নানা রকমের গল্প বানাতে পারবে, যাতে তুমি যে কোনো একটা গল্প শুনে গল্পটা পড়ে বুঝতে পারো সেটা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, তাই না? কাউকে জিজ্ঞেস করতে হবে না যে মা, বাবা, এটা যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে, এরকম যেন জিজ্ঞেস করতে না হয়। তুমি যেন গল্পটা পড়ে নিজে বুঝতে পারো। এক, আর এই যে তুমি পড়তে পারছো, রিডিং যদি তুমি ভালো করে পড়তে পারো, তার থেকে ভালো জিনিস আর কিছু নেই। আর হচ্ছে লেখা, আমি বারবার বলেছি যে লেখার অভ্যাসটা আমাদের সুন্দর করে করতে হবে। তাহলে আমরা আজকে এটা পড়লাম, এই দুটো কবিতা, হ্যাঁ, যে এই যে তোমাদের আমি দেখি কত রং আর এই ছড়া দুটো তোমরা সুন্দর করে না দেখে লেখার চেষ্টা করবে, এবং আবার বলছি হাতের লেখাটা যেন খুব সুন্দর হয়। তাহলে চলো এরপর আমরা যাই পরের আলোচনায়। তাহলে চলো আজ একটু তৃতীয় শ্রেণীর ইংরেজি বইটা, আমরা যে বাটারফ্লাই আছে সেই বাটারফ্লাইটা আমরা একটু খুলি। এই বাটারফ্লাইয়ে তোমরা বের করো এই 54 পাতা। 54 পাতায় দেখো তোমাদের একটি গল্প আছে, নো ইয়োর বার্ডস, অর্থাৎ আমাদের কি করতে হবে না, পাখিদেরকে চিনতে হবে, নো ইয়োর বার্ডস। তাহলে চলো আমরা এটা একটু পড়বো, এবং পড়ার সাথে সাথে আমি যেটা করব, তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসো। আমি শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে যেগুলো জটিল, যে শব্দগুলোকে আমাদের একটু ভেঙে ভেঙে পড়তে হবে। যদি ভেঙে ভেঙে পড়া আমরা এখন থেকে অভ্যাস করি না, তাহলে তুমি দেখবে তুমি বড় হয়ে যখন যে কোনো ধরনের জটিল শব্দ তোমার সামনে আসুক, সেই শব্দগুলো তুমি কিন্তু টপ টপ করে ফেলতে পারবে। তোমাকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে ধরো, এই যে আমার বই, অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বইয়ে তুমি দেখো এখানে আছে কতগুলো শব্দ, 141 পাতা আমরা যদি বের করি, দেখবে এখানে তোমাদের কতগুলো শব্দ আছে। এই শব্দগুলো ভেঙে ভেঙে আমরা যদি এইভাবে বানানগুলো বুঝতে পারি, হ্যাঁ, তাহলে তুমি দেখবে তোমার এই শব্দগুলো সব পড়তে পারবে। তো যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একবার চলে যাই তৃতীয় শ্রেণীর বইয়ে। তাহলে এখানে লেখা আছে অন ইয়োর মার্ক, অর্থাৎ মার্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা যেখানটা দাগ করা থাকে। দেখবে যখন আমরা দৌড়ের কম্পিটিশন হয়, দেখবে বলা হয় না অন ইয়োর মার্ক, সেই মার্ক অর্থাৎ একটা দাগ যেখান থেকে তুমি এরপরে তোমার লাফটা বা দৌড়টা শুরু করবে। তাহলে সেইটা এখানে বলা আছে অন ইয়োর মার্ক। এবারে তারপর লেখা আছে যে দেখো লেটস টক, লেটস টক, টক বানানটা দেখে নাও। দেখো এখানে এই যে টক বানানটা তোমাদের আছে, এই বানানটাতে কিন্তু দেখো ভালো করে খেয়াল করে আমি একটু দেখাই তোমাদের, এই যে TALK, এই এলটার কিন্তু উচ্চারণ হচ্ছে না, এটা টলক নয়, টক, এই এলটার উচ্চারণটা হয় না। হ্যাঁ, আবার এরকম আরেকটা আছে, আরো অনেক আছে, তো তোমাদের সেগুলো আমরা দেখাবো পরে। যাই হোক চলো, তাহলে কি বলছে, লেটস টক মানে এসো আমরা বলতে শুরু করি, আস্ক ইওর পার্টনার। তাহলে চলো আমরা এই পার্টনার শব্দটাকে ভাঙতে শুরু করি। তাহলে লেখো সবাই, PAR, পার।
দেখো এই পি এর উচ্চারণটা, পি যদি লেখা থাকে তুমি প এটা দিয়ে শুরু করবে, পি এ প, প দিয়ে তুমি শুরু করবে। এবারে পি এ হতে পারে, পি আই হতে পারে, হ্যাঁ, কিন্তু এইটা শুধু প মানে পি মানে প দিয়ে তোমার উচ্চারণটা শুরু হবে। তাহলে পি এ পা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। নাও পি এ পা, পি এ আর, কি হলো? পার। তাহলে এই যে আরটা, আর এর উচ্চারণ আমাদের হলো র, আর এর উচ্চারণ হচ্ছে র, র আর থাকলে র। তাহলে তাহলে পি এ আর পার। এবারে আমরা দেখো করছি, হ্যাঁ দেখো এবার করছি পি এ আর টি, তাহলে কি হলো? পার্ট। তাহলে এটা হয়ে গেল পার্ট। দেখো রয় হসন্ত দিয়ে ট, তাহলে ট পার্ট, টয় হসন্ত, তার মানে টি মানে টি যেখানে থাকবে সেখানে তোমাকে ট উচ্চারণ করতে হবে, টি যেখানে থাকবে সেখানে ট উচ্চারণ করবে, আর যেখানে থাকবে সেখানে র উচ্চারণ করবে, পি যেখানে থাকবে প উচ্চারণ করবে। হ্যাঁ, তাহলে এই উচ্চারণগুলো আমরা এইভাবে করব। তাহলে পি এ আর টি কি হলো? পার্ট। হ্যাঁ, তাহলে দেখো আমরা পি এ আর টি হলো। এবারে আমরা আরেকটু লিখছি পি এ আর টি। এবারে তুমি দেখো আছে এন ই আর, নার, এন এ হচ্ছে, তাহলে এন মানে না, না, তাহলে এন এ না, এনি, নার, নার, এন ই আর, নার, পার্টনার, পার্টনার মানে সঙ্গী, সঙ্গী, পার্টনার। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে করব। তাহলে দেখো এই শব্দটাকে আমরা কিভাবে ভেঙে ভেঙে প্রথম থেকে করছি। তাহলে পি দিয়ে যখনই হচ্ছে তুমি জেনে গেলে, এবার প দিয়ে আমার বলতে হবে। তাহলে পি এ পা, পি এ আর পার, পি এ আর টি পার্ট। এবারে এন ই আর নার, এটা তোমরা আলাদা করে জানো, এন ই আর নার, তাহলে একসঙ্গে হলো পার্টনার, পার্টনার। এবারে এরকম করে শার্পনার, শার্পনার, তোমরা যে ছোলাগুলো ব্যবহার করো, পেন্সিল ছোলা, সেগুলোকে আমরা ইংরেজিতে বাংলায় ভালো করে বলবো শার্পনার। তাহলে এইরকম নার দিয়ে দিয়ে অনেক শব্দ শেষ হয়েছে। তাহলে এইটুকু আমরা আলাদা করে উচ্চারণ করতে শিখলাম, আর পি এ আর টি পার্ট আমরা আলাদা করে উচ্চারণ করতে শিখলাম। তাহলে এই দুটোকে আমরা মিলিয়ে দিলাম, হয়ে গেল পার্টনার। ঠিক সেরকম তুমি যদি শার্প, শার্প শেখো তাহলে হয়ে যাবে শার্পনার। তো চলো তাহলে আমরা এইভাবে তোমাদের আবার বলছি, তোমরা কিন্তু নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসে আছো, আমার সাথে সাথে লিখবে তোমরা, কেমন? তাহলে ask your partner who can fly, who can fly in the sky। কাছ থেকে তোমাদের দেখায়, who can fly, who can fly, কে উড়তে পারে, ফ্লাই মানে হচ্ছে উড়তে পারা, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। তাহলে ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, হ্যাঁ, আর আমরা জানি যে ইন মানে হচ্ছে মধ্যে, হ্যাঁ। তাহলে দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, দ্য পেন ইজ অন দ্য বুক বাট দ্য পেন ইজ ইন দ্য বুক, ভেতরে ঢুকে গেল, ঠিক আছে? তার মানে আমি যদি ইন মানেটা বুঝতে একবার চেষ্টা করি, ধরো এই আমি একটা বক্স আঁকলাম, এই ধরো একটা বক্স, ঠিক আছে? তাহলে বক্সের ওপরে যদি থাকে তাহলে অন, আর বক্সের ভেতরে যদি থাকে, এই দেখো এটা হচ্ছে বক্সের ভেতরে আছে, তাহলে এটা হচ্ছে ইন। দ্য বল ইজ অন দ্য বক্স বাট দ্য বল ইজ ইন দ্য বক্স। তাহলে আমার সাথে বলো,
দ্য বল ইজ অন দ্য বক্স, আর এখানে দ্য বল ইজ ইন দ্য বক্স। তাহলে ইন হচ্ছে একটি প্রিপোজিশন, হ্যাঁ, এটা বোঝায় যে কোনখানে জিনিসটা রয়েছে। তাহলে ইন মানে ভেতরে। তাহলে হু ক্যান ফ্লাই, কে উড়তে পারে, ইন দ্য স্কাই মানে আকাশের মধ্যে। আর তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর উত্তরটা কি হবে, বার্ডস। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। শুধু বার্ডস নয়, অনেক ইনসেক্টস আছে, সেই ইনসেক্টসরাও কিন্তু উঠতে পারে আকাশে। ঠিক আছে। আর হু হ্যাজ ফিয়াদার্স, দেখো এই বানানটা একবার দেখে নাও, এফ ই ই এ। তাহলে এই যে এফ যখন থাকবে তখন তোমার উচ্চারণটা শুরু হবে ফ, ফ দিয়ে। তাহলে ফি, এফি ফি, এফি এ ফিয়ে, টি এইচ এ হয় দ, তাহলে টি এইচ ই আর, ফেদার, ফেদার, ফিয়ে, ফিয়েদার, ফিয়েদার দিয়ে এস দিয়ে দিলে ফিয়েদার্স মানে হচ্ছে কি, পালক। তাহলে হু হ্যাজ ফেদার্স, ফেদার্স মানে পালক। তাহলে চলো আমরা চলে যাই আমাদের পড়াটায়। তাহলে চলো লেটস রিড, এসো আমরা পড়তে শুরু করি। এখানে একটা কথা বলার আছে তোমাদের, দেখো লেটস কথাটা, এটার মধ্যে দুটো শব্দ জুড়ে আছে। দেখো এখানে আছে LET অ্যাপোস্ট্রফি S, এটা আসলে লেট আস, চলো আমরা বলি না, তোমরা বলো না বন্ধুকে, চলে আমরা আজকে খেলতে যাবো, চল আজকে আমরা একটা বনভোজন করব, চল আজকে একটা পিকনিক করব, এইরকম লেটস, চল লেটস। ঠিক আছে, লেট আস রিড দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, পিকক, পিকক অ্যান্ড দ্য ক্রেন। তাহলে একবার আমরা চলো আজকে পড়ে নিই, এর পরের দিন আমরা এর বানানগুলো ধরে ধরে আলোচনা করব। প্রত্যেকে তোমরা আমার সাথে আঙ্গুল দেবে এবং আমি এক লাইন বলবো, তোমরা এক লাইন বলবে। ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, ওয়ান্স মানে একদা, ওয়ান্স আপন এ টাইম, একদা। এই কথাটা আমরা বলি না, সে তুমি দেখবে, তুমি যদি ঠাম্মার কাছে গল্প শুনতে যাও, ঠাম্মা বলে জানিস এককালে একটা ছিল দারুণ একটা বড় প্রাণী। তাহলে এককালে বা এক সময়, এটাকে আমরা ইংরেজিতে বলি once upon a time a peacock, বলো আমার সঙ্গে, a peacock lived, lived। দেখো lived শব্দটা, এটাতে কিন্তু দাগ দেওয়া আছে। কেন দাগ দেওয়া আছে? এইগুলো হচ্ছে past form of live। তাহলে live শব্দটার past form, past মানে অতীত, বাস করতো, এক সময় করতো, এখন নয়, এখনকার কথা নয়। তাহলে অতীতকাল, এটা হচ্ছে, এটা ভার্বের past form। lived in a forest, বলো, beside a lake। তোমরা আমি যখন বলবো তখন আমার সঙ্গে শুনে শুনে কিন্তু বলবে। He was very proud of his beauty, he was very proud of his beauty। ওর সৌন্দর্য নিয়ে ও দারুণ গর্বিত ছিল। ওফ, আমি নিজেই নিজের রূপে গর্বিত ছিল। ঠিক আছে। every day, প্রতিদিন, he used to go to the lake, সে প্রতিদিন লেকে যেত। আচ্ছা এখানে বলে দিই, তোমাদের অনেক বন্ধুদের হতে পারে যে তোমরা তোমাদের কাছে পাশের তোমার ভাই বা দাদার একটা বই আছে, সেটাও উল্টে তোমরা কিন্তু দেখতে পারো। আমরা কিন্তু আবার বলে দিচ্ছি, আমরা ক্লাস 3 এর বাটারফ্লাই বইয়ের 54 পাতা, 54 পাতায় আমরা এই পড়াটা করছি। তাহলে বলো, there he looked at, সেখানে সে দেখেছিল, দেখতো, there he looked at his own
রিফ্লেকশন। দেখো এই শব্দটা দেখো, রিফ্লেকশন, রিফ্লেকশন, রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে চলো আমরা এই শব্দটা একটু তোমাদের ভেঙে দেখাই, একটু বড় শব্দ। তাহলে আমি বলেছিলাম আর মানে র, র, তাহলে আর ই, রি, ফ্লেক, এফ এল ই সি, এপেল, এপেল, ফ্ল, আর এক, ফ্লেক। আর এই যে টিআইওএন, টিআইওএন, এটা আমরা উচ্চারণ করব সান, 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 রিফ্লেকশন। এই যে এই শানটা অনেক সময় নিউট্রিশন, হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে এই সানটা ব্যবহার হয়। তাহলে এইটা হচ্ছে সান, তাহলে রিফ্লেকশন। এইভাবে আমরা ভেঙে ভেঙে বানানগুলো কিন্তু করব। তাহলে চলো আমরা যাই। রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, অর্থাৎ জলে। ও দেখো এখানে একটা ইনভার্টেড কমা আছে, মানে এটা হচ্ছে ওর বক্তব্য। হ্যাঁ, যেমন তুমি একটা গল্প বললে, গল্প লিখলে যে এক সময় একটা পাখি আমার বাসায় এসে বলল কেমন আছো। তাহলে এই কেমন আছো কথাটা তোমাকে কিন্তু কোট আনকোট দিতে হবে, কারণ ওটা হচ্ছে পাখির কথা। তাহলে এখানেও এটা হচ্ছে কোটেশন। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর একটা প্রাণী। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। আমার ফেদার্স মানে পালক এবং উইংস ডানা, আর সো বিউটিফুল, কি সুন্দর। ইনভার্টেড কমা সেস হি ইউজড টু সে টু হিমসেলফ, নিজেই নিজেকে বলতো। তার মানে দেখো নিজেই নিজের প্রশংসা করছে। One day a crane came, একদিন একটা ক্রেন এলো, to live by the lake, লেকে বাস করতে। The peacock saw the crane, peacock ওই ক্রেনকে দেখলো। ক্রেন মানে তোমরা দেখো এই যে, এরপর লেখা রয়েছে দেখো one day কমা একদিন, a crane একটি সারস। এই যে তোমাদের বইয়ে রয়েছে দেখো, এই দেখো সারস। এ ক্রেন কেম, কেম হচ্ছে এসেছিল, কামের পাস্ট টেন্স কেম, টু লিভ বাই দ্য লেক ওই লেকে বাস করতে। দ্য পিকক স দ্য ক্রেন, পিকক ক্রেনটাকে দেখলো। হি মারমার্ড, মারমার্ড। দেখো এটাকেও আমরা একটু ভেঙে পড়ি, চলো দেখো। এম ইউ আর মার, আবার একটা আছে দেখো এম ইউ আর মার দিয়ে ইডি। তাহলে তোমরা একটু লিখে নাও, এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। মারমার্ড, মারমার্ড। ঠিক আছে, অর্থাৎ এখানে এখানে দেখো তোমাদের ওয়ার্ড্রোভে এখানে বানানটা দেওয়া আছে। ওয়ার্ড্রোভ এখানে বানানটা দেওয়া আছে। said in very low voice, said in very low voice। তাহলে said মানে বলেছিল, হ্যাঁ, কারণ এখানে দেখো এটা অতীতে, তো অতীতের ঘটনা বলে এটা আমরা, অতীতের ঘটনা বলে আমরা এটা পাস্ট টেন্স বলছি। তাহলে সেই জন্য said in a very low, খুব হালকা, ভয়েস মানে গলার শব্দ। তার মানে আমরা যে বিড় বিড় করা বলি সেটাকে ইংরেজিতে বলে মারমার্ড। হি মারমার্ড এ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে। এ নিউ ভিজিটর একজন নতুন ভিজিট করতে এসেছেন, দর্শনার্থী। ইজ হিয়ার টু স্টে, আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে। এগুলো দেখো, এগুলো সব কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে। কেন না, কোটেশনের মধ্যে আছে, অর্থাৎ ওর মুখের ভাষাটা আমরা বলছি, মানে যেন একটা নাটক হচ্ছে। তাহলে নাটকে তো সে বলবে না যে আমি ভিজিটর এসেছিল আমাকে দেখা, কারণ সে যদি গল্পটা বলতো, কিন্তু এখানে তার মুখের কথাটা আমরা শুনছি।
এ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে, এখানে থাকতে এসেছে একটি নতুন দর্শনার্থী। আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে। অ্যান্ড ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, এই দেখো ইন্ট্রোডিউস একটা নতুন শব্দ, এখানে দেখো লেখা আছে মেক নোন, মানে যারা একটা পরিচিতি করার জন্য। যেমন আমরা কেউ দেখবে এলে, তুমি মনে করো তোমার বাড়িতে আমি গেছি বা কারো বাড়িতে তুমি গেছো, তোমার বন্ধু তোমার পরিচয় করিয়ে দিল, এই চলো তোমাকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি এনার সাথে, ইনি হচ্ছেন অমুক। এটাকে ইংরেজিতে বলে ইন্ট্রোডিউস। তাহলে ইন্ট্রোডিউস মাইসেলফ, নিজেকে আমাকে, টু হিম, তাকে আমার নিজেকে আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে। সো এবারে ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। সো দ্য পিকক ওয়াকড, পিকক কি করলো, হাঁটতে শুরু করলো, ওয়াক থেকে এসছে ওয়াকড, সেই জন্য দেখো এটা দাগ দেওয়া আছে, টু দ্য লেক। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, ক্রেন কি ছিল ওখানে, খুব বিজি ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে করছিল কি, তার লাঞ্চের জন্য তোমার ওই মাছ ধরছিল। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই অবধি পড়লাম। এই সমস্ত শব্দগুলো তোমরা ভালো করে একবার পড়ে নেবে, ভালো করে বারবার পড়ে 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 এমন যেন হয়ে যায় তুমি প্রায় মুখস্থের মতো করে নিতে হবে। ঠিক আছে, না দেখে লেখার চেষ্টা করতে হবে এবং সব শব্দগুলোর বানানগুলোকে ভালো করে তোমাদের আয়ত্ত করে নিতে হবে, গড় গড় করে আমাদের পড়তে শিখতে হবে। তাহলে আমরা এখানে আমাদের এই ইংরেজির আলোচনা শেষ করলাম, আবার আমরা পরের দিন করব। এবার আমরা চলে যাব চতুর্থ শ্রেণীর অঙ্কের বিষয় নিয়ে। অঙ্কের এই চতুর্থ শ্রেণীর বিষয়টা বাকিরাও তোমরা শুনতে পারো, এটাতে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা শুরু করব। এই ভগ্নাংশ ভাঙা, অর্থাৎ কোনো জিনিসটা ভেঙে দিলে কি হয়, সেই আলোচনাটা আমরা আজ থেকে শুরু করব এবং আমরা একটু একটু করে এই ভগ্নাংশের ব্যাপারটা বোঝার চেষ্টা করব। সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক।
নমস্কার, আমার সকল বন্ধুদের স্বাগত জানাই এবং স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আমরা আজকে আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ অর্থাৎ কোনো জিনিসটাকে আমরা যদি ভেঙে দিই, যেমন ধরা যাক আমার কাছে একটি ছোট্ট প্লেট রয়েছে, গোল, ঠিক আছে? আমার কাছে কটা প্লেট আছে? আমরা যদি তোমাকে বলি সংখ্যাটা লিখতে, তো এটা কটা? এটা একটা। তুমি সুন্দর লিখবে এটা একটা। এবারে আমার কাছে একটা পেন আছে, আমার কাছে দুটো পেন হতে পারে। আমরা জানি যে আমরা এখানে 2 লিখতে পারি, 3 লিখতে পারি, এভাবে চলে চলে যেতে পারে। হ্যাঁ, তো আমার কাছে 5টা হতে পারে, 5টা বস্তু হতে পারে, 6টা বস্তু হতে পারে, বিভিন্ন নানা রকমের বস্তু আমার কাছে হতে পারে। আমরা জানি এভাবে আমরা লিখতে পারি 1 2 3, আমাদের অসংখ্য সংখ্যা লিখতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে তখনই যখন তুমি এখানে বসো, এখানে এদিকে বসো, এখানে বসো, এদিকে আমার দিকে থাকো, ঠিক আছে? এবারে সমস্যাটা হচ্ছে তখনই যদি আমরা এই বস্তুটাকে কেটে দিই, ভাগ করে দিই, তখন আমরা কিভাবে লিখব সেইটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করব। একটু উপর থেকে তুলে দাও। তো যদি আমরা বস্তুটাকে দুভাগ করি, এই একটা বস্তুকে নিয়ে আমি ঠিক মাঝে মাঝে এমনি করে কেটে দিলাম, তাহলে কি হবে? এই আমরা জিনিসটাকে দুভাগ করে ফেলেছি, এটা হচ্ছে দুভাগ। তাহলে এই ভাগটা হচ্ছে ভগ্ন অংশ, সেই জন্যই ভগ্নাংশ। তাহলে ভগ্ন, ভাঙা, তাহলে আমি একটাকে দুভাগ করে দিয়েছি। এই যে ছিল একটা গোটা, এই যে একটা গোটা ছিল, এখন আমি এটাকে দুভাগ করেছি। তো এই ভাগটার আমরা নাম দেব, এটাকে তাহলে আমরা অঙ্কের ভাষায় কি করে লিখবো, গণিতের ভাষায় আমরা এটাকে কি করে লিখব? তো আমরা এটাকে কভাগ করেছি, আমরা এটাকে দুভাগ করেছি, গোটাটা ছিল, আমরা দুভাগ করে ফেলেছি, তাই তো? তাহলে আমরা এইটাকে লিখবো এইভাবে। আমরা প্রথমে কটা ভাগ করেছি? দুটো ভাগ, ঠিক আছে? তুমি এটাকে দাও, কিছু করতে চাও না, ঠিক আছে? দুটো ভাগ করেছি, আর তার আমি এই ভাগটাকে বলবো দুভাগের এক ভাগ, অর্থাৎ এই, এটার নাম হচ্ছে দুভাগের এক ভাগ। এই যে ছিল গোটাটা, ছিল গোটা, তাকে আমি দুভাগ করেছি, এই দুভাগের এক ভাগের নাম হচ্ছে, এটাকে আমরা অনেকে বলে 1/2 বলেন, সে আমরা ওই রকম ভাবে বলবো না, আমরা বলবো দুভাগের এক ভাগ। তাহলে তোমাকে যদি বলা হয় যে এতদিন পর্যন্ত তুমি জানতে যে 5 মানে কি, না তুমি চোখ কান বুঝে বলে দিতে যে এই যে আমার কাছে 1টা 2টো 3টে 4টে 5টা যে কোনো বস্তু, তাই তো? কিন্তু যদি এবারে আমরা বলি যে দুভাগে এই রকম একটা জিনিস থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে এইটা হচ্ছে একটা গোটা নয়, এটা ভগ্ন অংশ, অর্থাৎ ভগ্নাংশ। তো এবারে এই ভগ্নাংশ লেখার এই নিয়মটা গোটা পৃথিবীতে সবাই মিলে ঠিক করেছে যে আমরা এইভাবে বোঝাবো। তো এই যে ওপরের অংশটা, ওপরে যেটা লিখেছি এইটার একটা নাম আছে, আর নিচে যেটা লিখেছি তার একটা নাম আছে। উপরে যেটা লিখেছি তার নাম কি বলো? লব। হ্যাঁ, তাহলে এইটাকে বলে লব, আর এইটার নাম হচ্ছে হর। তাহলে এটাকে বলে লব আর এটাকে বলে হর। তাহলে আমরা এখানে করেছি কি, গোটা একটা বস্তুকে দুভাগ করেছি। এইটা হচ্ছে যখন আমরা গোটা বস্তুটা দুভাগের এক ভাগ নিয়েছি, এই যে এইটা হচ্ছে দুভাগের এক ভাগ, এই যে এর উপরে লেখাই আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে ভগ্নাংশ। হলো। এবারে যদি আমরা এমন করি যে বস্তুটা আমরা নিলাম, তো ডাস্টারটা কোথায়? আমরা বস্তুটা নিলাম
এইরকমই একটা আমরা বস্তু নিলাম, দিয়ে সেটাকে আমরা 3 ভাগ করে দিলাম, অর্থাৎ সমান 3টে। এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা যে ভাগটা করছি সেটা কিন্তু সমান 3 ভাগ, একদম একটুকুনো বেশিও নয় কমও নয়, সমান সমান। তাহলে আমরা যদি 3 ভাগ করি তখন আমরা কেমন পাবো? এই যে এই যে এই যে আমরা বস্তুটাকে 3 ভাগ করে ফেলেছি, সমান একটা ভাগ, সমানভাবে 3টে ভাগ করে ফেলেছি। এইটার নাম হচ্ছে, গোটা জিনিসটাকে আমরা ক ভাগ করেছি? 3 ভাগ। তাহলে এটার নাম হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে চলা যাক আমরা একটা একটা করে লিখতে শুরু করি। কিরকম ভাবে লিখবো না? তাহলে আমরা এবারে লিখছি, জিনিসটাকে আমরা করেছি 3 ভাগ। তাহলে প্রথমে আমি নিচের অংশ, অর্থাৎ আমরা যে বলেছি ওপরে থাকবে ল আর নিচে থাকবে হর, অর্থাৎ বস্তুটাকে আমরা মোট কটা ভাগ করেছি সেটা হচ্ছে হর। তাহলে এখানে কটা ভাগ করেছি? 3টে। তাহলে আমরা 3 লিখলাম। এবারে যদি আমরা বলি এই বস্তুটা একটা গোটার ক ভাগের ক ভাগ, এটা হচ্ছে গোটা বস্তুটার 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা সেটাকে কেমন ভাবে লিখবো? এইভাবে, 3 ভাগের 1 ভাগ। তাহলে আমি যদি ছবিতে বলি যে এই যে বস্তুটা আছে সেই বস্তুটাকে 3 ভাগের 1 ভাগ, তুমি ছবি এঁকে দেখাও, তুমি দেখিয়ে দেবে এইটা 3 ভাগের 1 ভাগ। বোঝা গেছে? এবারে যদি আমরা বলি যে এই বস্তুটা আমরা যে কোনো জিনিসটাকে আমরা 3 ভাগ করেছি, দিয়ে তার 2 ভাগ নিয়েছি, এইটা তাহলে কত? এটা কত? 3 ভাগের 2 ভাগ। বলো। 3 ভাগের, হ্যাঁ, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা আবার এটাকে ছবি আঁকছি, আমরা এঁকে নিই। আমরা বস্তুটা নিলাম, বস্তুটাকে ঠিক সেইভাবে আমরা সমান 3টে ভাগ করলাম, দিয়ে তার 2টো ভাগকে নিলাম, এই একটা ভাগ আর এই একটা ভাগ। তাহলে এইটাকে বলে 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা এবারে এখান থেকে যদি তোমাকে বলি যে বলো তো দেখি 3 ভাগের 1 ভাগ বড় না 3 ভাগের 2 ভাগ বড়? বলো। 2 ভাগ। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ভাগের 2 ভাগ বড়। তাহলে আমরা সুন্দর একটা এই চিহ্নটা বসিয়ে দেবো যে 3 ভাগের 1 ভাগ লেস দেন 3 ভাগের 2 ভাগ। এরকম করে আস্তে আস্তে আমরা এগোবো। এবারে যদি আমরা 3 ভাগের 3টে ভাগই নিয়ে নিই, 3টে ভাগের 3টে ভাগই নিয়ে নিই, তাহলে আমি কতটা বস্তুটা পাবো? 3 ভাগের 3 ভাগ। তার মানে গোটাটা যা ছিল তার গোটাটাই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এবার এরকম করি যে একটা বস্তুকে নিয়ে সেটাকে আমরা সমান 3 ভাগ করে তার সব ভাগগুলো নিয়ে নিই, তাহলে এটাকে বলে 3 ভাগের 3 ভাগ। এই যে 3 ভাগের 3 ভাগ সমান কত? সমান কার সঙ্গে মিলে যাবে? দেখা যাক কার সঙ্গে মিলে। এই 3 ভাগের 3 ভাগ আমরা দেখতে পাচ্ছি এই গোটা বস্তুটার সাথে মিলে যাচ্ছে। এই দেখো 3 ভাগের 3 ভাগ এই যে গোটা বস্তুটার সাথে মিলে গেল। তার মানে 3 ভাগের 3 ভাগ সমান কি দাঁড়ালো? 1 ভাগ। 1 না, 1 ভাগ বলবো না, সম্পূর্ণ বা 1। তাহলে 3 ভাগের 3 ভাগকে বলবো 1। তাহলে আমরা এখানে একটু লিখে নিই, হ্যাঁ, যে 3 ভাগের 3 ভাগ সমান 1, তাই তো? আবার একটু আমরা আগের জায়গাটায় চলে যাচ্ছি। এটা ক ভাগের ক ভাগ? 1 ভাগ 2 ভাগের 2 ভাগের 1 ভাগ, আর এটাও 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ আর 2 ভাগের 1 ভাগ, তাহলে মোট কতটা হলো? একটা সম্পূর্ণ। হ্যাঁ, তাহলে এই বস্তুটা আমরা যদি কোনো জিনিসকে ভেঙে
যটা টুকরো করলাম তটাই যদি নিয়ে নিই আমি আবার সম্পূর্ণ বস্তুটায় চলে যাব। তার মানে দুভাগের দুভাগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে সমান দুভাগের দুভাগ লিখতে পারি। তাহলে দেখো কি দাঁড়ালো, একটা বস্তুকে 3 ভাগ করে তার 3 ভাগ নিলে যা দাঁড়ায়, একটা বস্তুকে 2 ভাগ করে তার 2 ভাগ নিলে ঠিক একই দাঁড়ায়। বোঝা গেছে? তাহলে এটা একটা সুন্দর গল্পের মতো মজার জিনিস। তো চলা যাক, আমরা এবারে জিনিসটাকে প্রথমে 2 ভাগ করেছি, তারপরে 3 ভাগ করেছি, এবার আমরা কভাগ করব 4 ভাগ। 4 ভাগ। ঠিক আছে, তাহলে আমরা বস্তুটাকে এবারে 4 ভাগ করি। তাহলে চলা যাক, আমরা বস্তুটাকে 4 ভাগ করছি। তাহলে এই আমি বস্তুটা নিয়েছি, বস্তুটা নিয়ে আমি বস্তুটাকে এই ধরা যাক এই বস্তুটাকে আমরা সমান 4টা ভাগে ভাগ করেছি। এই যে একই বস্তুটা, এই যে একই বস্তু, একই রকমের প্লেট, বা এটা তুমি রুটি ভাবতে পারো, একটা রুটিকে আমি 4 ভাগ করেছি। তাহলে এই 4 ভাগের এটা কভাগ? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? নিচে 4 আর উপরে। হ্যাঁ ঠিক। তাহলে এই ছবি আমরা একটা আঁকি, 4 ভাগের 1 ভাগ আঁকাটা খুব সোজা। প্রথমে বস্তুটা নিলে, দিয়ে এই যোগ চিহ্নের মতো করে দিলে, তাহলে এইটা হচ্ছে কত? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগে, তাহলে দেখো আমরা কিন্তু হরে 4 লিখছি, তার মানে আমরা বস্তুটাকে তো 4 ভাগ করেছি, সেই জন্য আমরা 4 লিখছি। তাহলে 4 ভাগের 1 ভাগ। তাহলে এবার বলো তো, এইটা 4 ভাগ করে যদি আমরা দুটো ভাগ নিয়ে নিই, এই ভাগটা আর এই ভাগটা, অর্থাৎ এই 4 ভাগে এটা কত হলো? 2 ভাগ। আচ্ছা 4 ভাগের 2 ভাগ, ঠিক। তাহলে আমরা আগে লিখি 4 ভাগের 2 ভাগ সমান 1 ভাগ 2 ভাগের 1। হ্যাঁ 4 ভাগের 2 ভাগ, এটা আমরা আসছি। তাহলে আমরা এটা করলাম কি, এটা হচ্ছে 4 ভাগের 2 ভাগ। এটাই আবার মিলে যাচ্ছে এইটার সাথে, এই দেখো এই সমান সমান, এটা কভাগের কভাগ। 2 ভাগের 1। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ সমান 2 ভাগের 1 ভাগ। লিখতে পারি? হ্যাঁ। পারি? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তাহলে আমরা এটা লিখে রাখলাম এখন, কারণ দেখলাম সমান। এবারে আমরা 4 ভাগের 3 ভাগ যদি নিই, এই যে আমরা বস্তুটাকে 4 ভাগ করেছি, 4 ভাগের, এই যে পুরো বস্তুটাকে 4 ভাগ করেছি, দিয়ে 4 ভাগের, এই যে 4 ভাগ করেছি বস্তুটাকে, দিয়ে 4 ভাগের 1 ভাগ রাখছি, 2 ভাগ রাখছি, 3 ভাগ রাখছি, আর 1 ভাগ সরিয়ে দিচ্ছি। তাহলে এটা কি দাঁড়ালো? 4 ভাগের কভাগ? 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। তাহলে আমরা আবার লিখছি, এই বস্তুটাকে আমরা 4 ভাগ করলাম, তার 1 ভাগ নিলাম, 2 ভাগ নিলাম, 3 ভাগ নিলাম। তাহলে এটার কি নাম দিলাম? 4 ভাগের 3 ভাগ। ভেরি গুড। তাহলে এটার নাম দিচ্ছি আমরা 4 ভাগের 3 ভাগ। বোঝা গেছে? আচ্ছা এবারে যদি আমরা 4 ভাগ করে সব ভাগগুলোই নিয়ে নিই, তাহলে কি গোটা রুটিটা পাবো? হ্যাঁ। অর্থাৎ রুটিটাকে আমি 4 টুকরো করলাম, দিয়ে আমি প্রথমে 4 ভাগের 1 ভাগ নিলাম, দিয়ে কত হলো 4 ভাগের 2 ভাগ। জোরে বলো। 4 ভাগের 2 ভাগ। তারপরে কত হলো? 4 ভাগের 3 ভাগ। 3 ভাগ। এবারে যদি আমি আরো একটা ভাগ নিয়ে নিই, তাহলে কত হয়ে গেল? 4 ভাগের 4 ভাগ। 4 ভাগের 4 ভাগ। 4 ভাগের 4 ভাগ, তার মানে কি গোটা রুটিটা নয়? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এটাকে লিখছি, আবার এটাকে লিখছি 4 ভাগের 4 ভাগ সমান কত? 1। 1 সমান 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভগ্নাংশগুলোকে একে একে বুঝে বুঝে হাতে কলমে করতে পারি। তা তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা যারা আপনারা বড়রা দেখছেন,
আপনারা একটা কাজ করতে পারেন, বাচ্চাদেরকে দিয়ে এই কার্ডগুলো সুন্দর কিন্তু আমরা করিয়ে নিতে পারি। তোমরা যারা আমাদের রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলে পড়ো বা অন্য স্কুলে যারা পড়ো, যারা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা এরকম ভাবে কার্ডগুলো নিজেরাই বানিয়ে নেবে। এরকম একই মাপে প্রথমে অনেকগুলো বৃত্তাকার কার্ড নেবে, একই মাপের। তুমি ধরো 10টা একই মাপের কার্ড নিলে, দিয়ে একটাকে আধ করে দিলে, দিয়ে আবার আরেকটা নিয়ে সেটাকে 4 ভাগ করে নিলে, এইভাবে তুমি সুন্দর পেতে পারো। বড়দের সাহায্য নেবে অবশ্যই। তাহলে আমরা এখানেই শেষ করলাম আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা। চলো আমরা চলে যাই আমাদের পরের আলোচনায়, পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে। চলো আমরা একটু করে নিই। আগের দিন তোমাদের আমরা বলেছিলাম যে কিভাবে এখানে আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের আলোচনাটা আমরা বুঝেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, চলো আমরা একটু একবার বুঝে নিই এবং তোমরা একটু হাতে কলমে লেখার চেষ্টা করবে বিষয়টা। হ্যাঁ, আমরা বুঝেছিলাম যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। তাহলে যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে এবং সেই জায়গায় আর সূর্যকে দেখা যায় না, সেই জন্য তাকে বলে সূর্যগ্রহণ। এই যে তোমাদের এই অংশটার আলোচনা। তাহলে এই অংশটার আলোচনা তোমরা একটু বুঝে নাও। তাহলে চলো, এখানে দেখো বলা হচ্ছে যে এই যে সূর্য, তাহলে দেখো তোমাদের ছবি আঁকতে হবে এইভাবে, সূর্য আঁকলে, চাঁদ আঁকলে, পৃথিবী আঁকলে, ঠিক ধার দিয়ে এইভাবে দাগ টেনে এই ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে। তার আগে বলে নিই যে তোমরা নিশ্চয়ই এই সূর্যগ্রহণ নিয়ে যে তোমাদের পরীক্ষাটা, সেই পরীক্ষাটা তোমরা করেছো, পরীক্ষাটা তোমরা করে বুঝেছো এবং বুঝে হাতে কলমে করেছো। তাহলে দেখো, এই যে দেখো আমার সামনে আলো রয়েছে, আলোতে যেমন আমার ছায়াটা পড়ছে, তাহলে এটা যদি চাঁদ হয়, এখানে যেমন আমার হাতের ছায়াটা পড়ছে, ঠিক সেরকম চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে সূর্যগ্রহণ হয়, সেটা আমরা বুঝেছিলাম। তো এরপরে আমরা চলে যাব যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং খণ্ডগ্রহণ এবং পূর্ণগ্রহণ ব্যাপারটা কি, এটা একটু তোমাদের এখানে দেখো বুঝিয়ে দিচ্ছি। যখন ছায়ার পজিশনটা এইরকম, তখন দেখো এই জায়গা পৃথিবীর লোকজন সূর্যকে গোটাটা আড়াল হবে না, সূর্যের একটু অংশ আড়াল যদি হয়ে যায়, তখন তাকে বলছি আমরা খণ্ডগ্রহণ। হ্যাঁ, আর এইখানে দেখো ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কালো বিন্দুটা আগের দিন তোমাদের দেখিয়েছি আমরা, এই কালো বিন্দুটা থেকে সূর্যটা পুরো আড়াল হয়ে যাবে, আর বাকি জায়গাগুলো থেকে কিন্তু একটু একটু দেখা যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা এখানে হাতে কলমে এই বিষয়টা করার কথা আছে, তোমরা একটু নিজেরা বুঝে করবে। এবং এই দেখো এখানে তোমাদের একটা খুব সুন্দর ছবি আছে, এই ছবিটা তোমাদেরকে ভালো করে বুঝে নিয়ে করতে হবে। এই অংশের আলোচনাটা আমরা করব পরের দিন। তাহলে আজ আমরা আমাদের পড়ার অংশটা এখানেই শেষ করলাম। আমরা আজকে ভগ্নাংশ শিখলাম। তোমরা ভগ্নাংশের যে হাতের কাজগুলো করতে বলা হলো, সেগুলো কিন্তু অবশ্যই কার্ড দিয়ে তোমরা বানাবে। ভগ্নাংশের ওই কার্ডগুলো বানাবে, দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করব আমরা। পরের বার আমরা আরও বেশি করে জানব। তোমরা ইংরেজি পড়লে, তোমরা পরিবেশ পঞ্চম শ্রেণীর যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা করলে। চলো আজকে আমরা সবার শেষে একটা মজার জিনিস তোমাদের দেখাবো। এই যে বইটা, এটা হচ্ছে কোয়েস্ট বলে একটি বই। এটি খুব সুন্দর একটি বই, যেটা নিয়ে এই হাতে কলমে বিজ্ঞানের নানা বিষয় বোঝার জন্যে এই বইটা একটা সুন্দর বই। আমরা সেখান থেকে তোমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো। তো আজকে যে পরীক্ষাটা করব, সেই পরীক্ষাটা হচ্ছে যা ভাবছো তা সহজ নয়, ভাবছো যা তা সহজ নয়। এই পরীক্ষাটা করার জন্য তোমার কাছে যেটা লাগবে, দুটো কাগজ। এই দেখো আমি দুটো কাগজ নিয়েছি। এবারে আমাকে বলা হচ্ছে, এই দেখো শুধু দুটো কাগজ লাগবে।
এবারে কি করতে হবে দেখো, এইভাবে তোমাকে কাগজটা ধরে তার সামনে তোমাকে ফুঁ দিতে হবে মাঝখানে। তাহলে আমরা মনে করো আমি এই কাগজটা ধরেছি, আমি যদি এদিকে ফুঁ দিই কি হবে? দেখতে পাচ্ছি কাগজটা এইদিকে সরে যাচ্ছে। আবার এই কাগজটা আমি যদি এদিকে ফুঁ দিই সরে যাচ্ছে। এবারে তাহলে আমি যদি মাঝে এরকম ভাবে যদি ফুঁ দিই তাহলে আমার কি মনে হচ্ছে যে কি হতে পারে? বলো কি হতে পারে মনে হচ্ছে? আমাদের মনে হবে যে কাগজগুলো দুদিকে সরে যাবে, তাই তো? চলো আমরা পরীক্ষাটা করছি। এই দুটো আমি কাগজ নিয়েছি, দেখো এবারে আমি ফুঁ দিচ্ছি। দেখলে কি হলো? আবার দেখো, আমরা ভেবেছিলাম যে কাগজগুলো দুদিকে সরে যাবে, তার জায়গায় হলে কি কাগজগুলো এক জায়গায় চিটিয়ে গেল, তাই না? তাহলে আবার বলছি, যা আমরা ভেবেছি তা সব সময় নাও হতে পারে। এই দেখো আবার এই যে সুন্দর পরীক্ষাটা, এইটা আসলে একজন বিজ্ঞানীর একটা সূত্র দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়। তোমরা বড় হয়ে আরো ভালোভাবে জানবে। বার্নৌলি বলে একজন বিজ্ঞানী, তিনি এই পরীক্ষাটা এই তত্ত্বটাই, এই যে ঘটনাগুলো কেন ঘটে, তার মানে প্রকৃতিতে আমাদের যা কিছু ঘটে তার পেছনে একটা সুন্দর কারণ আছে। সেই কারণগুলো আমাদের বুঝতে হবে, ভালো করে যাচাই করতে হবে। যা কিছু ঘটে প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে। এবার দেখো এখানে বলছে বার্নৌলি সূত্র অনুযায়ী প্রবাহিত তরলের গতিবেগ যেখানে বেশি তার চাপ সেখানে কম। তরল বা বাতাসের ক্ষেত্রে দেখো আমি যেখানে ফুঁ দিচ্ছি এখানে না চাপ কমে যাচ্ছে, আর চাপ কমে যেতেই বাইরের বাতাস ওটাকে ঠেলে কাগজগুলোকে আটকিয়ে দিচ্ছে। কাগজ দুটির মধ্যে দিয়ে সজোরে বাতাস বইয়ে দেওয়া হয়, তখন কাগজ দুটির মাঝখানে বায়ুর চাপ কমে গেল। কিন্তু কাগজ দুটি একে অপরের পিঠে কাজ করছিল সাধারণ বায়ুর চাপ, যা কাগজ দুটির মাঝখানে বায়ুর চাপের থেকে বেশি। তার মানে এই যে ধরো এই যে এইখানে যে কাগজগুলো আছে এইখানে চাপটা কমে গেল, আর বাইরের চাপ বেশি হওয়ায় এইদিকে কাগজগুলোকে করলো কি ঠেলে ঢুকিয়ে দিল। তাহলে দেখলে এরকম আমরা আমাদের ক্লাসে বিভিন্ন ছোটখাটো পরীক্ষা নিরীক্ষা করব, বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো জানবো। তাহলে এবং সেগুলো দেখলে জানলে বুঝলে কত ভালো লাগবে। যাই হোক, আজ আমাদের সময় শেষ, আমরা আমাদের শেষ করছি অনুষ্ঠান এখানে। সবাই ভালো থাকবে, আমাদের দেখা হচ্ছে ঠিক আগামীকাল ঠিক 10টার সময়। ভালো থাকবে সবাই, টাটা। সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে